ইসরায়েল লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা করতে প্রস্তুত বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার লেবাননে ভয়াবহ ইসরায়েলি হামলায় ৩০০-রও বেশি মানুষ নিহত হওয়ার একদিন পর এমন ঘোষণা দিলেন নেতানিয়াহু। বৃহস্পতিবার এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়, ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনা শুরুর জন্য লেবাননের বারবার অনুরোধের পরিপ্রেক্ষিতে নেতানিয়াহু মন্ত্রিসভাকে যত দ্রুত সম্ভব লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা করার নির্দেশ দিয়েছেন। আর এই আলোচনার মূল লক্ষ্য হবে হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং ইসরায়েল ও লেবাননের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন করা। এর আগে মঙ্গলবার গভীর রাতে ৬ সপ্তাহ ধরে চলা ইরান সংঘাতে ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করেন। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বলেছে, যুক্তরাষ্ট্র ইরানের ২ সপ্তাহের যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করা হয়নি। অন্যদিকে ইরান ও মধ্যস্থতাকারী পাকিস্তান জানায়, লেবানন এই যুদ্ধবিরতিতে অন্তর্ভুক্ত ছিল এবং বেশ কয়েকজন আন্তর্জাতিক নেতা লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন। লেবাননে যুদ্ধবিরতি কার্যকর ও সেটি মেনে চলতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্র সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকরের প্রতিশ্রুতি দিলেও সেটি তারা এখনও কার্যকর করেনি। তিনি লেবাননে হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, পাকিস্তান যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছিল সেটিতে লেবাননে যুদ্ধবিরতির কথা উল্লেখ আছে। আরাকচি আরও বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী স্পষ্টভাবে ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধে প্রতিশ্রুতি দিয়েছে। এই প্রতিশ্রুতির পরিপন্থী যে কোনো পদক্ষেপ বা অবস্থান যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদের প্রতিশ্রুতি পালনে ব্যর্থতা হিসেবে গণ্য হবে। এর আগে মঙ্গলবার যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টা পর বুধবার লেবাননে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এতে ৩০০-রও বেশি মানুষ নিহত ও প্রায় ১২০০ মানুষ আহত হন। লেবাননে অব্যাহত হামলা এবং সেখানে দায়িত্বরত জাতিসংঘ শান্তিরক্ষীদের হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিশ্বের ৮০-টিরও বেশি দেশ। এক যৌথ বিবৃতিতে দেশগুলো লেবাননে নিয়োজিত জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনীর সদস্য ও নেতাদের উপর অগ্রহণযোগ্য ও আগ্রাসী আচরণের কঠোর সমালোচনা করেছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। জাতিসংঘে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ওমর হাদি এই যৌথ বিবৃতিটি পাঠ করেন। বিবৃতিতে বলা হয়েছে, শান্তিরক্ষীদের উপর হামলার জন্য দায়ীদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। তবে এই হামলার জন্য সরাসরি কোনো পক্ষকে চিহ্নিত করা হয়নি। সম্প্রতি দক্ষিণ লেবাননে দায়িত্ব পালন করে ইন্দোনেশিয়ার ৩ শান্তিরক্ষী নিহত হয়েছেন। বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো ইউনিফিলের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করেছে। তারা সতর্ক করে বলেছে, শান্তিরক্ষীদের উপর এ ধরনের হামলা যুদ্ধাপরাধ হিসাবে গণ্য হতে পারে। একই সঙ্গে বর্তমান সংঘাত নিরসনে সব পক্ষকে জরুরি ভিত্তিতে ২০২৪ সালের যুদ্ধবিরতি চুক্তিতে ফিরে আসার আহ্বান জানিয়েছে দেশগুলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী নিরাপদ রাখতে নেটোর কাছে দ্রুত দৃশ্যমান ও সুনির্দিষ্ট প্রতিশ্রুতি চান। বৃহস্পতিবার ইউরোপীয় ২ কূটনীতিক ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। ট্রাম্পের এই বার্তা এরই মধ্যে ভোটভুক্ত দেশগুলোর কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নেটোর মহাসচিব মার্ক রুটে। বুধবার ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন মার্ক। বৈঠকের পর ইউরোপীয় কূটনীতিকরা বলেছেন, যুক্তরাষ্ট্রের অসন্তোষ বাড়ছে, বিশেষ করে মিত্রদের সঙ্গে পর্যাপ্ত পরামর্শ না করেই যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায়। এদিকে যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালী দিয়ে এখন পর্যন্ত পার হয়েছে মাত্র ৯টি জাহাজ। বিবিসির তথ্য অনুযায়ী এর মধ্যে তেল ও রাসায়নিকবাহী ট্যাঙ্কারও রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় গুরুতর আহত ইরানের স্ট্র্যাটেজিক কাউন্সিল অন ফরেন রিলেশনসের প্রধান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি মারা গেছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এই তথ্য নিশ্চিত করেছে। কামাল খারাজি গত সপ্তাহে সস্ত্রীক এক ভয়াবহ হত্যা চেষ্টার শিকার হয়েছিল।
এই হামলায় তার স্ত্রী ঘটনাস্থলে নিহত হন এবং খারাজি মারাত্মকভাবে আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক বিভিন্ন কূটনৈতিক সূত্রের তথ্যমতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় কামাল খারাজি সহ নিহত বিভিন্ন নেতারা ইরানের বর্তমান শাসন ব্যবস্থার মূল স্তম্ভ বা মেরুদণ্ড হিসেবে পরিচিত ছিলেন। বিশেষ করে পররাষ্ট্রনীতি এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কামাল খারাজির মৃত্যু তেহরানের জন্য একটি অপূরণীয় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে। ইরানের বিরুদ্ধে পূর্ণ বিজয় অর্জনের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও দাবি করেন অপারেশন এপিক ফিউরি যুদ্ধক্ষেত্রে একটি ঐতিহাসিক বিজয় এবং এতে ইরানের সামরিক সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই ধরনের বিজয়ের দাবি এসেছে ইসরায়েল থেকেও। তবে বিশ্লেষকরা বলছেন যুদ্ধবিরতি টিকে থাকলেও যুদ্ধে ট্রাম্প যেসব লক্ষ্য পূরণের দাবি করেছেন সেগুলো অর্জন হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। সৃষ্টি ঘটকের রিপোর্ট। ইরানের সঙ্গে সংঘাতের সময় জুড়ে ট্রাম্প বিভিন্ন লক্ষ্য তুলে ধরেন, যেমন ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা, সামরিক শক্তি ধ্বংস করা এবং শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটানো। যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে ওঠে হরমুজ প্রণালী, যার মাধ্যমে বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয়। যুদ্ধের আগে যেখানে ইরান এই পথ উন্মুক্ত রেখেছিল, সেখানে এখন যুদ্ধবিরতির চুক্তির পরও প্রণালীটির নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র হামলা বন্ধ করলে তারা নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিস্থিতি ইরানকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে এবং ভবিষ্যতে তারা এই নিয়ন্ত্রণকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারবে। যুক্তরাষ্ট্র দাবি করছে তারা ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করেছে। তবে সাবেক মার্কিন জেনারেল জোসেফ বোটেল বলেন, ইরানের সামরিক শক্তি ক্ষতিগ্রস্ত হলেও তা পুরোপুরি ধ্বংস হয়নি। তিনি উল্লেখ করেন, ইরান এখনও নিয়মিতভাবে হামলা চালাতে সক্ষম, যা প্রমাণ করে তাদের সামরিক সক্ষমতা পুরোপুরি ভেঙে পড়েনি। যুদ্ধের শুরুতে ট্রাম্প দাবি করেছিলেন ইরান খুব শিগগিরই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। তবে বিশেষজ্ঞরা এ নিয়ে দ্বিমত পোষণ করেন। চুক্তিতে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার কথা বললেও তা তাদের আগের অবস্থানেরই পুনরাবৃত্তি। বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধের অভিজ্ঞতা ইরানকে আরও বেশি পারমাণবিক সক্ষমতা অর্জনের দিকে ঠেলে দিতে পারে। ট্রাম্প দাবি করেছেন ইরানে পূর্ণ শাসন পরিবর্তন হয়েছে, তবে বাস্তবে একই কাঠামো বহাল রয়েছে, শুধু নেতৃত্বে কিছু পরিবর্তন এসেছে। সাবেক মার্কিন কর্মকর্তা ড্যানিয়েল বেনাইম বলেন, নেতৃত্বে পরিবর্তন এলেও নীতিতে বড় কোনো পরিবর্তনের লক্ষণ নেই, বরং আরও কট্টরপন্থীরা এখন ইরানের নেতৃত্বে। সৃষ্টি ঘটক, ৭১। যুদ্ধকালীন জরুরি অবস্থা তুলে নেয়ার পর আবারও শুরু হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বহুল আলোচিত দুর্নীতি মামলার শুনানি। দেশটির আদালতের মুখপাত্র জানিয়েছেন, আগামী রবিবার থেকে মামলার কার্যক্রম পুনরায় শুরু হবে। বুধবার পর্যন্ত সপ্তাহে 4 দিন নিয়মিতভাবে শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে ইরান যুদ্ধের কারণে জারি করা জরুরি অবস্থার ফলে এই বিচারিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ছিল। এক বিবৃতিতে বলা হয়, জরুরি অবস্থা প্রত্যাহার এবং বিচার ব্যবস্থা স্বাভাবিক কার্যক্রমে ফেরার পর শুনানি নিয়মিতভাবে শুরু হবে। দীর্ঘদিন ধরে চলা এই দুর্নীতি মামলা ইসরায়েলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে এবং এটি নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যতের জন্যও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিশ্লেষকরা মনে করছেন। রাশিয়া 1000 জন নিহত ইউক্রেনীয় সেনার মরদেহ হস্তান্তর করেছে। এর বিনিময়ে 41 জন রুশ সেনার মরদেহ ফেরত দিয়েছে ইউক্রেন। বৃহস্পতিবার রুশ বার্তা সংস্থা এই তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। নিজস্ব সূত্রের বরাত দিয়ে তাস জানায়, রাশিয়া 1000 জন নিহত ইউক্রেনীয় সৈন্যের মরদেহ হস্তান্তর করেছে, আর ইউক্রেন 41 জন রুশ সেনার মরদেহ হস্তান্তর করেছে। 2026 সালের 2 ফেব্রুয়ারি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, 2025 সালের জুন থেকে নিহতদের মরদেহ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তখন থেকে 12,000-এর বেশি মরদেহ
কিয়েভের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে মস্কো 200-র বেশি রুশ সেনার মরদেহ ফেরত পেয়েছে। এছাড়া 2026 সালের 26 ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্টের সহকারী ও আলোচনাকারী দলের প্রধান ভ্লাদিমির মেডিনস্কি জানান, আরও 1000 জন নিহত ইউক্রেনীয় সেনার মরদেহ ইউক্রেনের কাছে হস্তান্তর করা হয়েছে, আর রাশিয়া পেয়েছে 35 জন সেনার মরদেহ। মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝেই অবশেষে খুলে দেওয়া হলো জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ। 40 দিন পর বৃহস্পতিবার ভোর থেকেই মুসল্লিদের পদচারণায় মুখর হয়ে ওঠে ঐতিহাসিক মসজিদ প্রাঙ্গণ। দীর্ঘ সময় পর আবারও নামাজ পড়তে পেরে আবেগে আপ্লিত মুসল্লিরা। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। ইসরায়েলের আরোপিত যুদ্ধকালীন বিধিনিষেধের কারণে প্রায় 1.5 মাস বন্ধ ছিল আল আকসা। অবশেষে দরজা খুলতেই শত শত মুসল্লি ফজরের নামাজ আদায় করতে ছুটে আসেন। দীর্ঘ অপেক্ষার পর ইবাদতের সুযোগ পেয়ে আবেগে আপ্লুত তারা। 40 দিন আমাদের প্রবেশে বাধা দেওয়া হয়েছিল। এটা আমাদের জন্য ছিল খুব কষ্টের। এই মসজিদ আমাদের জন্য অত্যন্ত পবিত্র। আজ খুলে দেওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমরা চাই এটি যেন আর কখনো বন্ধ না হয়। মসজিদ খুলে দেয়াকে স্বাগত জানালেও পরিস্থিতি এখনও সংবেদনশীল। মুসলিম কর্তৃপক্ষের তত্ত্বাবধানে থাকা এই প্রাঙ্গণে পরবর্তীতে কিছু ইহুদি উপাসকদেরও প্রবেশ করতে দেখা যায়, যা মুসল্লিদের কাছে উস্কানিমূলক হিসেবে বিবেচিত হয়েছে। 40 দিন ধরে আল আকসা তার মুসল্লিদের জন্য যেন অপেক্ষা করছিল। আজ আবার ইবাদত শুরু হয়েছে। এটা আল্লাহর রহমত। আমরা সবাইকে আহ্বান জানাই যেন সবসময় এখানে এসে নামাজ আদায় করেন এবং এই স্থানকে প্রাণবন্ত রাখেন। মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে ফেব্রুয়ারির শেষ দিকে বন্ধ করে দেওয়া হয়েছিল আল আকসা মসজিদ। যুক্তরাষ্ট্রের ঘোষিত সাম্প্রতিক যুদ্ধবিরতির পরদিনই খুলে দেওয়া হয় পবিত্র স্থান। তবে শান্তি কতটা স্থায়ী হবে তা নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। দেওয়ান মুবাশশিরা হোসেন, 71। 8 এপ্রিল থেকে ব্রিটেনে কার্যকর হয়েছে নতুন ইমিগ্রেশন নীতি। এতে দেশ এবং বিদেশ থেকে ভিসা এবং বিভিন্ন ইমিগ্রেশন সেবার আবেদন ফি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে। এতে ব্রিটেনে অবস্থানরত স্বল্প ও মধ্যম আয়ের অভিবাসীদের ওপর অতিরিক্ত চাপ বাড়বে। এই পরিবর্তন নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আরিফ মাহফুজ। ব্রিটিশ সরকারের হোম অফিস কর্তৃক নতুন ঘোষণায় 8 এপ্রিল থেকে কার্যকর হয়েছে সংশোধিত ইমিগ্রেশন ফি কাঠামো। নতুন এই নীতিতে ভিজিট, নাগরিকত্ব এবং স্পন্সরশিপ সংক্রান্ত সকল প্রকার ভিসার আবেদন ফি বেড়েছে। বিদেশ থেকে আবেদনকারীদের পাশাপাশি ব্রিটেনের ভেতর থেকেও যারা ভিসার মেয়াদ বাড়াতে বা স্ট্যাটাস পরিবর্তন করতে চান তাদের ক্ষেত্রেও এই নতুন ফি প্রযোজ্য হবে। সরকার জানিয়েছে অভিবাসন ব্যবস্থার ব্যয়ভার কমাতে এবং সেবার মান উন্নয়ন করতে এই ফি বৃদ্ধি করা হয়েছে। ব্রিটেনে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবারই কিন্তু ভিসা ফি যেটা বাড়ানো হয়েছে, এই ভিসা ফি বাড়ানো হলে এখানে যারা এই ওয়ার্ক পারমিট থেকে এই অল্প কিছুদিনের মধ্যেই মানে 8 এপ্রিলের পরে যারা এখানে স্থায়ী হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করবেন, স্টুডেন্ট ভিসা যারা আছেন তারা এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করবেন, অথবা বাংলাদেশ থেকে বা এইসব বিভিন্ন দেশ থেকে যারা আসবেন তাদের জন্য এটা কিন্তু বড় ধরনের একটি পরিবর্তন। প্রতি বছর মোটামুটি এপ্রিলের দিকে ফি রিভাইজ করা হয়, একটু বাড়ে। তো সে হিসাবে এবারও এপ্রিল থেকে বাড়বে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বেশ কিছু ডিসপ্রপোর্শনেট ফি বাড়ানো হয়েছে। এমনিতেই হোম অফিসের কিছু কিছু ক্ষেত্রে আকাশচুম্বী ফি, অনেক অ্যাপ্লিক্যান্ট হিমশিম খায় হোম অফিসের ফি পরিশোধ করতে। আইনজীবীরা বলছেন প্রতি বছর ভিসা ফি বাড়ানোর নিয়ম থাকলেও এর ফলে স্বল্প মধ্যম আয়ের অভিবাসীদের ক্ষেত্রে অধিক চাপের সৃষ্টি হবে। সাধারণ মানুষ যারা ভিজিটর অথবা ইমিগ্রান্ট বা বিভিন্ন স্ট্যাটাস জন্য হোম অফিসে অ্যাপ্লাই করবে, ইতিমধ্যে তারা সাফার করতে শুরু করেছে। তো এইভাবে যদি ফি তাদের উপর আরো বাড়ানো হয় তাহলে অনেকটা মোড়ার উপর পড়ারটা আমি মনে করি এভাবে ঠিক না, এবং এটা অনেকটা আনরিজনেবল এবং আনজাস্ট পর্যায়ে চলে। এই যে এমনিতেই ব্রিটেনের এই মুহূর্তে সবকিছুর দাম বেশি, যুদ্ধের একটি প্রভাব পড়েছে, মুদ্রাস্ফীতি চলছে, তার উপর দিয়ে আবার এতগুলো খরচ, এটা আসলে অভিবাসীদের জন্য মারাত্মক চাপ তৈরি করবে।
এবং এই যে চাপ এটা খুবই অপ্রত্যাশিত। তবে সরকার দাবি করছে এই পরিবর্তনের মাধ্যমে অভিবাসন ব্যবস্থাকে আরো টেকসই ও কার্যকর করা সম্ভব হবে। আরিফ মাহফুজ, ৭১, লন্ডন। বসন্ত এলেই রঙে রঙিন হয়ে ওঠে ইউরোপের দেশ নেদারল্যান্ডস। মার্চের শেষ থেকে মে মাসের শুরু পর্যন্ত টিউলিপ আর ড্যাফোডিলের রঙিন কার্পেটে ঢেকে যায় দেশটির বোলেনস্ট্রিক অঞ্চল। পর্যটকদের ভিড়ে তখন মুখর হয়ে ওঠে লিসে শহর ও কিউকেনহফ পার্ক। সেই টিউলিপ বাগানের কথা জানাচ্ছেন চৈতি সরোয়ার। হলুদ, লাল আর নীল নানা রঙের ফুলের সমারোহে যেন আঁকা হয়েছে প্রকৃতির ক্যানভাস। যতদূর চোখ যায় শুধু ফুল আর ফুল। নেদারল্যান্ডসের বোলেনস্ট্রিক অঞ্চলে এখন টিউলিপের মৌসুম। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা এই সৌন্দর্য উপভোগ করতে ভিড় করছেন লিসে শহর এবং কিউকেনহফ পার্কে। কেউ ছবি তুলছেন, কেউ বা হেঁটে কিংবা সাইকেলে ঘুরে দেখছেন ফুলের রাজ্য। এখানকার টিউলিপগুলো আমার খুব ভালো লাগে। মনে হয় এই সৌন্দর্যই হয়তো ভ্যান গগকে ছবি আঁকতে অনুপ্রাণিত করেছিল। ফুলের এই মাঠ শুধু চোখকে আরামই দেয় না, একে ঘিরে গড়ে উঠেছে পর্যটনের দারুণ এক সম্ভাবনা। বিশেষ করে সাইকেল ভ্রমণ পর্যটকদের অন্যতম আকর্ষণ। ছবিতে বা দোকানে টিউলিপ দেখেছি, কিন্তু এখানে এসে বাস্তবে দেখা এটা একেবারেই অন্যরকম অভিজ্ঞতা। সৌন্দর্যই শুধু নয়, অর্থনীতিতেও বিশাল অবদান রাখছে এই ফুল শিল্প। বিশ্বে প্রায় 50% তাজা ফুল রপ্তানিতে শীর্ষে নেদারল্যান্ডস, বছরে যার বাজার মূল্য $4 বিলিয়ন বেশি। উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রায় সারা বছরই ফুল উৎপাদন করে নেদারল্যান্ডস, ফলে বৈশ্বিক ফুল বাজারে তাদের আধিপত্য চিরন্তন। প্রকৃতির রঙে আঁকা এই সৌন্দর্য দেখতে তাই প্রতি বছরই ছুটে আসেন লাখো মানুষ। বসন্তের এই ফুল উৎসব যেন নেদারল্যান্ডসের আরেক পরিচয়। চৈতি সরোয়ার, ৭১। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও কিছু নতুন খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর ১:৩০টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।